আপনার থটস এরোনিয়াস। থট ইরোনিয়াস আমি তো সেদিন ব্যাখ্যা করলাম, আমার মনে হয় কারো বুঝতে ভুল হওয়ার কথা না। থট এরোনিয়াস, এই থট ইরোনিয়াসে আবার 5টা মেডিসিন আছে, তাই না? সাবাইডিলা, অ্যাগাথিস, ভিরেট্রাম, তারপরে ল্যাক লিপিনিয়াম, আর হচ্ছে ভ্যালেরিনা। তো মানে এই 5টা মেডিসিনের চিন্তা ভাবনায় ইরোর আছে, ইরোনিয়াস। হ্যাঁ, তো তার চিন্তা ভাবনা ইরোর আছে, এইটা আমরা মানে দেখছি, পাচ্ছি, তাই না? তো এখন ঘটনা হলো যে এই প্রত্যেকটা মেডিসিনের এই যে থট, তার থট প্রসেসটা ইরোনিয়াস হচ্ছে, এটা কেন হচ্ছে, হোয়াই, এই হোয়াইটা যদি আমরা বুঝতে পারি, খুব সহজভাবে 5টা মেডিসিনকে কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারবো। এই এই মানে আপনারা তো ত্রুটিপূর্ণ চিন্তার যে বিষয়টা, এটা তো গতদিন আপনারা বুঝেছেন, তাই না? তো এই যে এই ইরোর হোয়াইয়ের মানে এই ইরোরটা হওয়ার কারণটা একটু আজকে আলোচনা করি। হ্যাঁ, প্রত্যেকটা মেডিসিন তো অত বিস্তারিত সম্ভব না। যেমন ধরেন স্যাবাইডিলার কথা যদি আমরা জানি, স্যাবাইডিলার মধ্যে আমরা দেখেন, চালু হোক, স্যাবাইডিলার মধ্যে আমরা কিন্তু থট ইরোনিয়াস পাচ্ছি, আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে থট পারসিস্টেন্স। স্যাবাইডিলাতে আছে থট পারসিস্টেন্স, আপনারা কি লিখে নেন, থট পারসিস্টেন্স। থট পারসিস্টেন্সটা কি? যেটা পারসিস্ট করছে, মানে থেকে যাচ্ছে, ওই চিন্তাটার মধ্যে, তার মাথার মধ্যে থেকেই যাচ্ছে, কনস্ট্যান্টলি ওটা চলছে। কাকে অ্যাডমিন বানানো যায় বলেন তো? কে অ্যাডমিন হতে চান? একজন। আজকে সিয়াম আসেনি। জাস্ট অ্যালাউ করবেন, হ্যাঁ, আমি র্যান্ডমলি একজনকে বানাই দিই। এই যে নাসির ভাই আছে, নাসির ভাইকে বানাই দিই। তো কি যেন বলতেছিলাম, হ্যাঁ, তো এই যে চিন্তার পার্ট স্যাবাইডিলার, তার ওই চিন্তাটা মাথার মধ্যে থাকছে। তো স্যাবাইডিলার থট একটা স্টেট, একটা মানসিক অবস্থা হতে পারে, একটা শারীরিক অবস্থা, একটা কন্ডিশন, বা একটা বডি পার্টের সাথে সম্পর্কিত থাকে। হ্যাঁ, স্যাবাইডিলা আপনারা যদি জেনে থাকেন, মানে ক্লাসিক্যাল ধারণা না, অ্যাজ এ ম্যান পার্সনকে যদি স্যাবাইডিলাকে আপনারা চিনবেন, আমরা যেরকম রুটাকে কিভাবে চিনছি, যারা আমার পুরনো স্টুডেন্ট আছেন তারা জানেন, রুটাকে আমি বলি হিন্ডার্ট, রুটা চাই না হলো হিন্ডার্ট, তাহলে রুটার মধ্যে হিন্ডার্ট ফিলিং থাকে, সেরকম স্যাবাইডিলার মধ্যে থাকে হচ্ছে উইদার্ড। উইদার্ড মানে হচ্ছে শুষ্ক, উইদার্ড, আমি একটু করে লিখে দিচ্ছি, উইদার্ড। উইদার্ড হচ্ছে শুষ্ক। আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে স্যাবাইডিলাতে, ডেলুশন, বডি ইজ উইদার্ড, উইদার্ড বা উইদারিং, ডেলুশন, বডি ইজ উইদারিং, এই ভাবনাটা থাকে। আমরা স্যাবাইডিলা পড়তে গেলে দেখবেন এত চমৎকার মেডিসিন, খুব সুন্দর এটার ইয়ে আছে, আপনারা প্রচুর ইউজ করতে পারবেন। ডেলুশন, বডি ইজ উইদার্ডিং, তার মধ্যে আমরা পাই হচ্ছে শ্রাঙ্কেন ফিলিং, তার পার্টস, তার অঙ্গ, এগুলো হচ্ছে শ্রাঙ্ক হয়ে আসছে। শ্রাঙ্ক করা মানে কি? সংকুচিত হওয়া। হ্যাঁ, আমাদের রুব্রিক্স আছে ডেলুশন, বডি পার্টস শ্রাঙ্কস, হ্যাঁ, শ্রাঙ্কেন, ডেলুশন ডিমিনিশড, পার্টস আর ডিমিনিশড, শ্রাঙ্কেন পার্টস আর ডিমিনিশড। হ্যাঁ, খুব সুন্দর রুব্রিক্স এগুলা, এই টাইপের তাদের থিঙ্কিংটা এরকম, যেন মনে হয় এই স্যাবাইডিলা মনে করে যে তারা একদম ডেড বডির মতন, মৃত যেরকম শুকায় যায়, হ্যাঁ, সেরকম শ্রাঙ্ক হয়ে যাচ্ছে, শ্রাঙ্কেন লাইক ডেড বডি। আমাদের রুব্রিক্স আছে ডেলুশন, বডি শ্রাঙ্কেন লাইক ডেড বডিজ। তাহলে এদের চিন্তাটা দেখেন কিরকম ইয়েতে আছে। কিন্তু ভ্যালেরিনা কিন্তু একটা পার্ট নিয়ে ইয়ে করবে না, হ্যাঁ, যেমন নাকে হচ্ছে, গালে হচ্ছে, একটা পোর্শন নিয়ে সে ভাববে না। ভ্যালেরিনার ভাবনাটা হচ্ছে ওভারঅল, তার পুরো সিস্টেম,
তো এই দুইটা বিষয় খুবই ক্লিয়ার ডিফারেন্স পাওয়া যায়, এদের সাথে কথা বললেই পাওয়া যায়। আমরা যেহেতু স্যাবারডিলা পড়াইনি বা আপনারা ওইভাবে হয়তো জানেনও না, এই কারণে আপনার কাছে মনে হবে যে এটা আবার কেমন হচ্ছে। স্যাবারডিলা পড়লে দেখবেন যে দুটো কমপ্লিট ডিফারেন্ট পিকচার। স্যাবারডিলাতে একটা পোরশন, একটা পার্ট নিয়ে এই টাইপের থিংকিং থাকবে, থট এরোনিয়াস থাকবে। তো এইগুলার পেছনে, এইরকম ভাবনার পেছনে তার কি চলে? সে যে কোনো একটা ক্রাইম করে ফেলেছে, এরকম একটা বিষয় তার মধ্যে থাকে। হ্যাঁ, ক্রাইম করে ফেলেছে। স্যাবারডিলার মধ্যে কিন্তু এরকম অনুভূতি হয়। স্যাবারডিলার মধ্যে আছে, তারপর আরেকটা মেডিসিন সাইক্লামেন। হ্যাঁ, এর মধ্যেও কিন্তু এরকম আছে। এরা কিন্তু কমিটেড ক্রাইম ফিলিংস তাদের মধ্যে থাকে। সে মনে করে যে আমি একটা ক্রিমিনাল। স্যাবারডিলা তো ডাইরেক্টলি ভাবেই যে সাইক্লামেনও ভাবে যে আমি ক্রিমিনাল। তো এটা নিয়েও স্যাবারডিলার খুব সুন্দর রুব্রিক্স আছে। ডেলুশন ক্রাইম হ্যাড এ কমিটেড ক্রাইম। ডেলুশন হ্যাড এ কমিটেড ক্রাইম। আর এই ক্রাইম চিন্তা করতে করতে আমি একটা অন্যায় করে ফেলেছি, একটা ক্রাইম করে ফেলেছি, এটা চিন্তা করতে করতে সে স্যাডনেসে চলে যায়। এবং স্যাডনেসে চলে গিয়ে তার ইয়েটা হলো স্যাডনেস অ্যাজ ইফ বিং দ্য গ্রেটেস্ট ক্রিমিনাল। সে মনে করে যে আমি আসলে এমনই ক্রাইম করেছি, আমি এখন ক্রিমিনাল, অপরাধী হয়ে গেছি। ঠিক আছে, এরকম একটা ভাবনা স্যাবারডিলার পার্সনের মধ্যে পাওয়া যায়। যদিও এই টাইপের ভাবনা আমি যেটা বললাম সাইক্লামেনের মধ্যেও আছে, কিন্তু স্যাবারডিলার মধ্যে প্রমিনেন্ট থাকে। থট ইরেনিয়াসে কিন্তু সাইক্লামেন নাই। থট ইরেনিয়াসে কিন্তু স্যাবারডিলা আছে। আর তখন তার মধ্যে তৈরি হয় অ্যাংজাইটি কনসাইন্সনেস। এই স্টেটটা তখন তৈরি হয়ে যায়, কনসাইন্সনেসের বিষয় তার মধ্যে তখন চলে আসে, অ্যাংজাইটি অফ কনসাইন্সনেস। আমি যেগুলো ব্যাখ্যা করেছিলাম কনসাইন্সনেসের বিষয়, আপনারা অনেকে জানেন। তো খুবই স্পষ্ট পার্থক্য পাওয়া যাচ্ছে। যদিও থট ইরেনিয়াস, স্যাবারডিলা এবং ভ্যালেরিনা দুটো মেডিসিনই আছে, কিন্তু তাদের প্রেজেন্টেশন ভিন্ন থাকে। এরপরে হচ্ছে অ্যাগাথিস। এই অ্যাগাথিস মেডিসিনটা আমি পড়েছি, হ্যাঁ, কিন্তু সেইভাবে ওইভাবে আমার ইয়ে নাই, আমার একটাই পটেন্সি আছে। তো খুবই নতুন মেডিসিন অ্যাগাথিস অস্ট্রিয়ালিসিস, এরকম নাম আর কি, অস্ট্রিয়ালাইজ। হ্যাঁ, তো এটা মূলত যে কুড়ি গাছ আছে, কুড়ি থেকে আরেকটা মেডিসিন আছে, কিন্তু এটা হলো কুড়ি গাছ থেকে তৈরি। এটা খুব প্রাচীন সময় থেকে এই গাছটা মানে এটার ইথনোলজিক্যাল একটা ইয়ে আছে, ভ্যালু আছে। প্রাচীন কাল থেকে বৈদ্যরা বা যারা কবিরাজ, হ্যাঁ, ইনারা কিন্তু এই গাছটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ব্যবহার করতেন। তো এই মেডিসিনের মধ্যেও হচ্ছে থট এরেনিয়াস আছে। তো আমাদের তার থট এরোনিয়াস সম্পর্কে ভাবতে হবে, তার ইরোর কোথায় আছে, ইরোর কোথায় থেকে আছে। এই মেডিসিন পড়লে আপনারা কিছু হলো আইডিয়া পাবেন, তার কন্ডিশন কেমন সেটা তার মধ্যে রিফ্লেক্ট করে। তো এই অ্যাগাথিসের পিনকিন একটা রুব্রিক্স আছে, এটা হচ্ছে ইয়ারিং, ইয়ারিং থিংস লস্ট ফর। ইয়ারিং থিংস, সিঙ্গেল মেডিসিন, ইয়ারিং থিংস লস্ট ফর। ঠিক আছে, মানে হারিয়ে যাওয়া জিনিসের প্রতি তার ব্যাকুলতা। একটা জিনিস হারাই গেছে, এটা ছোট হোক বড় হোক, ওটাতে সে একদম নস্টালজিক হয়ে যায়। হ্যাঁ, এবং খুব বড় মাপের হোম সিকনেস এই মেডিসিনের মধ্যে আছে। হ্যাঁ, যে জিনিসগুলা হারাই লাইফ থেকে চলে গেছে, সেটাকে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যায়। আমার আমার এক ভাগনা ছিল, মারা গেছে, তার এইরকম একটা জিনিস তার লাইফ থেকে যাওয়ার পরে সে ওইটা নেই, লাস্টে সে মারাই গেল। এই জিনিসটা আমার কাছ থেকে চলে গেছে। তা আমরা কি জানি এটা নশ্বর পৃথিবী, তাই না? কোনো কিছু তো স্থায়ী না। আমার আপনার জানের কোনো গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আর এই পারসন, সে হারিয়ে যাওয়া, সেটা ছোট জিনিসই হোক, সেটা হারিয়ে যাওয়া বা তার লাইফ থেকে চলে যাওয়ার উপরে এত বেশি ব্রোডিং করতে থাকে, কন্টিনিউয়াসলি ব্রোডিং করতে থাকে, অন্য কিছু চিন্তাই করতে পারে না, শুধুই তার মধ্যে ওইটা আসে। হ্যাঁ, এবং সে ওই স্বপ্নের রাজ্যে, ওই জগতে সে হারায় যায় ওইটাকে নিয়ে, যেটা তার লাইফ থেকে চলে গেছে সেটাকে নিয়ে। আমাদের খুব সুন্দর অ্যাগাথিসের রুব্রিক্স আছে, ড্রিম ড্রয়িং।
এই ড্রয়িং মানে হচ্ছে ডুবে যাওয়া লোক, এরা ডুবে যাচ্ছে, অতীত অতীত নিয়ে ডুবে যাচ্ছে, বর্তমানকে তারা স্বীকারই করতে পারে না, অতীতের মধ্যে হয়ে যাচ্ছে যে আমার জিনিসগুলা সব ডুবে যাচ্ছে, আমি সেটার সাথে ডুবে যাচ্ছি। সে তার চিন্তা চেতনার সাথে অতীতের সাথে এতই অ্যাটাচ থাকে যে আপনার সাথে কি আচরণ করবে, আপনার সাথে কি কথা বলবে আপনি ভাবতেই পারবেন না। এরকম মানে কন্ডিশনে এই অ্যাগাথিসের তার থট ইরোনিয়াস তাকে বানায় ফেলে। ভিরেট্রাম অ্যালবাম কি? ভিরেট্রাম অ্যালবামের মধ্যে আমরা থট ইরোনিয়াস পাচ্ছি। তো ভিরেট্রামের থট ইরোনিয়াসটা কোথায়? আমরা কি জানি, ভিরেট্রাম যারা আমার ক্লাস করেছিলেন আমরা জানি কি ভিরেট্রাম অনেক ওয়েলদি ফিলিংস থাকে, তাই না? ডার্টি প্রিন্স অনেক ওয়েলদি থিং থাকে। তারপরে ট্রুথ টেলিং দ্য ট্রুথ টেলার এক ধরনের একটা স্টেটে ট্রুথ টেলার দ্য প্লেন, আর ডেলুশন হান্টার্ড, হি ইজ হান্টার্ড আমরা দেখেছিলাম, শিকারী, নিজেকে শিকারী ভাবে। তো তার সবকিছু অর্জন করার জন্য আমরা ভিরেট্রাম যখন পড়েছিলাম কি বিশাল বিশাল আইডিয়া বানাই, তাই না? এই করব ওই করব, মুহূর্তের মধ্যে সুন্দর সুন্দর প্ল্যানিং করে ফেলতে পারে, মানে গ্রেট আইডিয়াস এবং গ্রেট ডিজায়ার তার থাকে। আমরা কি দেখি ভিরেট্রামকে দেখি হচ্ছে অ্যাম্বিশন ইনক্রিজড মিন্স ইম্পয়েলড এভরি পসিবল হয়, মানে ছলে বলে কলে কৌশলে সে তার যেটা স্বার্থ আছে সেটাকে সে সিদ্ধি করে ফেলবে। ভিরেট্রামে আমরা কি দেখেছিলাম? হার্ট ফর ইনফেরিয়ার, কাইন্ড ফর সুপিরিয়ার, তাই না? এছাড়া আর কি আছে? এছাড়া আছে প্রিজুডাইজড, ট্র্যাডিশনাল আর ডেলুশন ওয়েলথ অফ, এটা তো আমি বলছি। তো এই বিষয়গুলো তো আমরা আলোচনা করেছিলাম, এগুলা ভিরেট্রামের মধ্যে পাওয়া যায়। আমরা জানি যে সে সবকিছু করতে পারে, ছলে বলে কলে কৌশলে সবকিছু সে করে ফেলতে পারবে। তার মনোভাব হচ্ছে প্রিন্সের মতন, ডার্টি প্রিন্স। তো এই যে এই জায়গা থেকে তার মূলত থট চলে আসে। আপনাদের মনে আছে কিনা আমি দুটো রুব্রিক্স বলেছিলাম, প্রিটেন্ডিং ব্লাইন্ডনেস, হ্যাঁ, ড্রেফনেস প্রিটেন্ডিং বলেছিলাম, ব্লাইন্ড এন্ড ড্রেফনেস প্রিটেন্ডিং, এরকম রুব্রিক্স বলেছিলাম। রুব্রিক্স দুটো দিয়ে দিই। তো এই বিষয়টাই মূলত ভিরেট্রামকে, সে তো ব্লাইন্ড, মানে একদম প্রিটেন্ডিং করছে সে ব্লাইন্ডের মতন, সেখান থেকে তার মধ্যে আসলে থট ইরোনিয়াস চলে আসছে। তার থট হলো প্রিজুডাইজ, তার থট হলো ওয়েলথ নিয়ে, ট্রেডিশনাল থিং, সেটাই মূলত তাকে ইরোনিয়াস করে তুলতেছে। আর ল্যাক লুপিনাম কি? ল্যাক লুপিনাম, লুপিনাম লুপিনাম তৈরি হয়েছে কি থেকে? নেকড়ের দুধ থেকে। নেকড়ে তো আমরা চিনি, আমরা নেকড়েকে দেখি না দলবদ্ধভাবে শিকার করে। নেকড়ের কিন্তু খুব মানে বড় মাপের ডক্ট্রিন অফ সিগনেচার আছে, আমরা এগুলো পড়তে গেলে আমরা তখন পাবো। তো নেকড়ের চরিত্র যদি আমরা চিন্তা করি, পিকচার যদি আমরা ফেসবুকে দেখি না, নেকড়ে কি করছে, দলনেতা সামনে দিয়ে আগাচ্ছে তুষারের মধ্যে দিয়ে, এই ছবিটা কিন্তু ভাইরাল। নেকড়ের ওই ইয়েটা মানে মনে করে দেখেন, আমরা কিন্তু ফেসবুকে এই জিনিসটা দেখি। তার ক্যারেক্টার কি? এক জায়গায় হয়ে থাকা, গ্রুপ হয়ে থাকা, প্যাক হয়ে থাকা, গ্যাং হিসাবে তারা থাকতে চায়। হ্যাঁ, তো এটা একটা ওয়েল, এটাও ভিরেট্রামের মতনই, এবং এদেরও ওই প্রিজুডিস, ট্রেডিশনাল প্রিজুডিস এই বিষয়গুলো আছে। পুরনো রেপার্টরিতে পাবেন না, আপডেট রেপার্টরি গুলাতে পাবেন। তো নেকড়ে কি করে? নেকড়ে হলো একে অপরের সাথে কানেক্টেড থাকার একদম দুর্দান্ত প্রচেষ্টা করতে থাকে, যেন আপনার একদম দড়ি টানাটানির এই মাজায় একজনের সাথে আরেকজনের মাজায় ট্যাগ করা আছে, ট্যাগ ওয়্যার বলে, ট্যাগ অফ ওয়্যার, হ্যাঁ, দড়ি টানাটানির মতন হয়ে থাকে। তো এটাই হলো তার একটা থট প্রসেস, এটাই তার থট প্রসেস, এটা এমন, হ্যাঁ। এই ল্যাক লুপিনাম যদি আপনি পড়েন, আপনি নিজে নিজে পড়েন, আর আমার যদি ক্যালিকার্ভের আপনার ক্লাস করা থাকে, দেখবেন যে একই রকম, একই খুব প্যারালাল চলা মেডিসিন, প্রায় ভুল হয়ে যাওয়ার মতন মেডিসিন, কিন্তু সেখানে একটা কন্ডিশন থাকে, সেখানেও কিন্তু রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। ভিরেট্রামের মতন এরা বলে না না না, আমি এটা এইভাবে করতে পারবো না, এইভাবে পারবো না, হ্যাঁ, ওই যে প্রিটেন্ডিং থিং, ব্লাইন্ড এন্ড ড্রেফ, ওই বিষয়টা কিন্তু ভিরেট্রামের মতনও মনে হয়, খুব কাছাকাছি। ভিরেট্রামকে আর ক্যালিকারকে মিলায় যদি ইয়ে করেন তাহলে ল্যাক লুপিনামের কাছাকাছি চলে যাবে। তো তারা ভাবে যে তাদের
মানে একটা পর্যায়ে তাদের মধ্যে আসে যে আমার যারা গ্যাং মেম্বার, আমার যারা রিলেটিভ, আমি যাদের সাথে প্যাক হয়েছিলাম, তারা আমাকে কি করেছে, রিপিউডিয়েটেড করেছে। রিপিউডিয়েটেড করা মানে আমাকে প্রত্যাখ্যান করেছে, পরিত্যাগ করেছে। হ্যাঁ, আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে, ডেলুশন রিপিউডিয়েটেড হি ইজ বাই হিজ রিলেটিভস। তার রিলেটিভ, তার গ্যাং মেম্বার, তার দল মেম্বার, তারা তাকে পরিত্যাগ করে গেছে। এখন যদি তার বাড়ির মুরব্বী, ধরেন যে দাদা বা যার কথায় আর কি বাড়ি চলে, তো সে যদি সব, মনে করেন সে একটা পার্সন, সব কাজে যদি তার মুরব্বিয়ানা ফলাতে যায়, তার মত অনুযায়ী সবকিছু চালাতে যায়, না এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, আমার মতন করে কাজ করতে হবে, এইভাবে ব্যায়াম করতে হবে, এইভাবে নামাজ পড়তে হবে, হ্যান ত্যান সবকিছু ডিক্টেটরশিপ চলতে থাকে, তাহলে কি হবে? তার বাচ্চা, তার বৌমা হয়তো শুনবে, কিন্তু পরবর্তী তারপরে তার নাতি পুতি এরা কিন্তু ওইভাবে চলতে চাইবে না। হ্যাঁ, জেন জি জেনারেশন, এরা তো ওইভাবে ফলো করতে পারবে না, তাই না? এইরকম কন্ডিশনে তার মধ্যে এই রিপিউটেড যে ফিলিং, সেটা সে তার মধ্যে শুরু হয়ে যাবে। তার মধ্যে তৈরি হয়ে যাবে ডেলুশন, শি ইজ লুক ডাউন আপন, লুক ডাউন আপন। হ্যাঁ, তাকে নিচু দেখা হচ্ছে, নিচু ভাবা হচ্ছে, এরকম একটা তৈরি হয়ে যাবে। আরে বাবা, সে কিন্তু চিন্তা করছে না যে তার সাথে তৃতীয় প্রজন্মের বয়সের ডিফারেন্স 40-50 বছর, থট প্রসেসই তো আলাদা, কিন্তু সে ওইভাবে ভাবতে পারছে না। এটাই তার মধ্যে থট ইরোনিয়াস তৈরি করে ফেলে। তো এইভাবে আমরা কিন্তু রিমেডির রিয়াকশন গুলাকে আমরা কিন্তু ছোট ছোট করে ডিডিও করতে পারি। আপনি একটা পোর্শন পেয়েছেন, ওই একটা পোর্শন দিয়ে মেডিসিন দেওয়া যায়, যদি এভাবে আপনি ডিডি করে করে আগাতে পারেন। বুঝতে পারছেন? হোমিওপ্যাথি ইজি। আমরা যদি ইজিলি এটাকে চিন্তা করে আগাই, তাহলে খুবই ইজিলি আমরা এটা প্রেসক্রিপশন করতে পারবো। খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এরপরে কয়েকটা নতুন রুব্রিক্স নিয়ে আলোচনা করব। ভ্যালেরিনার এগুলা বুঝলেও আপনি কিছু কেসও বলবো ছোট ছোট, তো সেইটাতে আপনাদের মানে সুবিধা হবে। এর মধ্যে একটা কেস, একটা রুব্রিক্স হচ্ছে সেন্সেস অ্যাকুইট। হ্যাঁ, এটার সেন্সেস অ্যাকুইট মানে আমরা বাংলায় যদি করি তাহলে এরকম আসতে পারে যে সংবেদনশীলতার তীব্র সংবেদনশীলতা। অ্যাকুইট সেন্সেশন, সেন্সেস তীব্র সংবেদনশীলতা, এটা আমরা করতে পারি। তো মানব দেহের পাঁচটা সেন্সরি অর্গান আছে। আমরা পাঁচটা সেন্সরি অর্গান দিয়ে আমরা সবকিছু পারসিভ করি, দেখি বা নিই। তার মধ্যে একটা হলো আই, চোখ, দ্বিতীয় হলো কান, তৃতীয় হলো নোজ, নাক, তাই না? তারপরে চতুর্থ জিবা, টাং, আর হচ্ছে স্কিন, সবচেয়ে বড়। তো এইগুলোর মাধ্যমে আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলা বুঝতে পারি, কি হচ্ছে সবকিছু আমরা কিন্তু পরিবেশের যাবতীয় গুলা নিতে পারি। তো যখন বলা হয় অ্যাকুইট সেন্সেস, তখন ইন্দ্রিয়গুলোর প্রখরতাকেই বোঝানো হয়। তো অ্যাকুইট সেন্সেস এই পাঁচটার কি কি হতে পারে? অ্যাকুইট সাইট, এগুলো কিন্তু রুব্রিক্সও আছে, সব কিন্তু মাইন্ডে না, বিভিন্ন ইয়ের মধ্যে আছে। অ্যাকুইট সাইট, এটা হয়তো আইজ এর মধ্যে আছে। অ্যাকুইট হিয়ারিং, তারপরে হলো অ্যাকুইট স্মেল, তারপরে হচ্ছে অ্যাকিউট টেস্ট, অ্যাকিউট টাচ, স্কিনেরটা হচ্ছে টাচ, স্কিনের মধ্যে আছে। এগুলো আপনারা রেপার্টরিতে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এই অ্যাকিউট সাইটটা কি? প্রখর দৃষ্টি, আমরা যদি এটা বাংলা বলি, প্রখর দৃষ্টি আমরা কোনটাকে বলি? ধরেন যে অনেক দূরে একটা জিনিস আছে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে লাইট ওরকম নাই, আচ্ছা আলো, সেটা তো স্পষ্ট দেখা যাচ্ছে, সেটা অ্যাকিউট সাইট। আবার হচ্ছে অ্যাকিউট হিয়ারিং, তীব্র শ্রবণ অনুভূতি, কিরকম? খুব স্লো, ধীরে ধীরে শব্দ হচ্ছে, সেটাও সে স্পষ্ট শুনতে পাচ্ছে, পাশের রুমে কি হচ্ছে সেটাও সে শুনে ফেলতেছে। শিকারী প্রাণীদের ক্ষেত্রে আমরা কি করি, আমরা কি বুঝি? একটু পাতা নড়লো, সে কিন্তু সেন্স করে ফেললো যে হ্যাঁ ওইখানে আছে। অ্যাকুইট স্মেল কি? তীব্র ঘ্রাণ,
খুব কম ঘনত্বের, মানে আপনি নিলেও আপনি ঘ্রাণ শনাক্ত করতে পারতেছেন না, কিন্তু কুকুর কি করে, শুঁঙে ফেলতেছে। এটাকে বলা হচ্ছে অ্যাকুইট স্মেল। অ্যাকুইট টেস্ট হচ্ছে তীব্র স্বাদ, স্বাদের সূক্ষ্মতম পার্থক্য। এখানে লবণ কম আছে, অথচ সাধারণ মানুষ ধরতে পারছে না। আর অ্যাকুইট টাচ, সেটা হলো ত্বকের মাধ্যমে তাপ, চাপ, টেক্সচার সামান্য পরিবর্তন হলেই ত্বকের মাধ্যমে বুঝতে পারা। তো এই সেন্সেস অ্যাকুইট রুব্রিক্সটার মানে হলো ভ্যালেরিনা রোগী এই 5টা ইন্দ্রিয় খুব ভালোভাবে কাজ করে, যে 5টার কথা বললাম এটা খুবই ভালোভাবে কাজ করে, যার ফলে সে সব এই সকল বিষয়গুলা খুব সহজেই, যে আলোচনাগুলো করলাম এইগুলো খুব সহজেই পারসিভ করতে পারে। পারসিভ করা মানে কি, উপলব্ধি করতে পারে, যা বেশিরভাগই মানুষ, সাধারণ মানুষ যা ওইভাবে করতে পারে না, তারা মিস করে ফেলে, অথচ সে সেটা ধরে ফেলতে পারছে। তো এইটা হলো খুবই ইনহ্যান্স সেন্সরি ক্যাপাবিলিটি, খুবই উন্নত মানের সংবেদনশীল ক্ষমতা বুঝায়, যা ব্যক্তিকে তার পরিপার্শ্বিক জগৎ সম্পর্কে স্বাভাবিকের চেয়ে বেশি বিশদ তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। এটা কিরকম করে আমরা আমাদের চেম্বারে পাবো, রুগীর সাথে রুগীর মা আসছে, তো মা কথা প্রসঙ্গে বলছে, ডাক্তার সাহেব আমার ছেলে না খুবই হুঁশিয়ার, আমাদের বাড়ি থেকে অনেক দূরে কারো বাড়িতে বাচ্চা কাঁদলেও ও সহজেই বলে দিতে পারে যে কোন ফ্লোরের কোন ফ্ল্যাটে কান্নার আওয়াজ আসছে। এভাবে কারো বাড়ি থেকে যদি রান্নার কোনো ঘ্রাণ আসলো, সাথে সাথে সেটা সে গন্ধ অনুভব করে বলে দিতে পারে যে কি আইটেম রান্না হচ্ছে। শুধু তাই না, টিভি শো বা টিভি শোতে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ম্যাজিশিয়ান ম্যাজিক করার জন্য বিভিন্ন জিনিস, ম্যাজিক কি করে, কিছু জিনিস অ্যাপিয়ার করে, আবার কিছু ডিসঅ্যাপিয়ার করে, কিছু দেখায় বাইর করে, কিছু উধাও করে দেয়। তো সেটা সে খুব, তার মা বলছে যে খুব নিখুঁত ভাবে সে আইডেন্টিফাই করে ফেলে। এমনকি সে আমাদেরকে আগেই বলে দেয় যে ম্যাজিশিয়ান জিনিসটা কোথায় কিভাবে লুকিয়ে রাখছে। তারপরে যখন ওই যে ম্যাজিক সিক্রেট উন্মোচন করা হয়, তখন আমরা দেখি যে ওই ছেলে যা বলছে ওই ম্যাজিশিয়ান পরে ওটাই মিলে যাচ্ছে একদম হুবহু। তো এটাকে আমরা এই সেন্সেস অ্যাকুইট হিসাবে আমরা নিতে পারি। ঠিক আছে? তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, আগেই বুঝে ফেলে। এটাই হলো আমরা সেন্সেস অ্যাকুইট, আমরা এটা নিয়ে নিতে পারি। রোগীর সাথে কথা বলে আপনারা এটা পাবেন, বা তার আইপিআর এর সাথে কথা বলে পাবেন। এরপর হচ্ছে মেমোরি অ্যাক্টিভ। মেমোরি অ্যাক্টিভ কি? মেমোরি অ্যাক্টিভ হচ্ছে ভ্যালেরিনা রোগীর স্মৃতিশক্তি খুবই ভালো এবং খুব দ্রুত কাজ করে। একটা রুগী আসছিল, তার সাথে তার বোনও আসছে। তো বোন বলতেছে, ডাক্তার সাহেব আপনি আমার আমি বললাম যে স্মরণ শক্তি কেমন, পড়ালেখা কেমন, তো বলতেছে যে ওর একটা স্মার্টফোন আছে, আপনি একটা নাম্বার নেন, প্রায় ১-১.৫ হাজারের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি একটা ইয়ে নেন, একজনের নাম র্যান্ডমলি আপনি বলেন, সে আপনাকে মোবাইল নাম্বার বলে দিতে পারবে। এত মেমোরি অ্যাক্টিভ। তো বলতেছে যে গতকালকে আমাদের বাসায় জন্মদিনের পার্টির আয়োজন করা ছিল। গত বছর তার জন্মদিনে কে কে অতিথি হয়ে আসছে আর এবার কারা আসেনি, তার সেটাও মনে আছে। বুঝতে পারছেন? এটাকে আমরা মেমোরি অ্যাক্টিভ হিসেবে নিতে পারি। এরপরের একটা রুব্রিক্স হচ্ছে ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল, এই ইন্টেলেকচুয়াল রুব্রিক্স এর খুব কাছাকাছি একটা রুব্রিক্স হলো ইন্টেলিজেন্ট। এটা তো অবশ্য ভ্যালেরিনা নাই, কিন্তু আমি আপনাদেরকে শেখানোর জন্য এই রুব্রিক্স দুইটা নিয়ে আলোচনা করতে চাই। ইন্টেলেকচুয়াল আর ইন্টেলিজেন্ট। ইন্টেলেকচুয়াল আর ইন্টেলিজেন্ট এই দুটাকে যদি আবার ডিকশনারিতে আপনারা দেখতে চান, তাহলে দেখবেন যে বাংলায় ওই বুদ্ধিমান, হ্যাঁ, এই একই অর্থে দেওয়া আছে। কিন্তু এই দুটো শব্দের মধ্যে যেহেতু রুব্রিক্স দেখেন দুটোই আলাদা আলাদা রুব্রিক্স, তার মানে নিশ্চয়ই ডিফারেন্সিয়েশন আছে, ডিফারেন্ট আছে আর কি। তো এদের মধ্যে কিছু দার্শনিক এবং প্রায়োগিক কিছু পার্থক্য আছে, প্র্যাকটিক্যাল কিছু পার্থক্য আছে, আমি ওগুলো আপনাদের সাথে একটু আলোচনা করব। তো ইন্টেলেকচুয়াল কি?
ইন্টেলেকচুয়াল হচ্ছে একটা ক্ষমতা, একটা অ্যাবিলিটি, হ্যাঁ, বা একটা কোয়ালিটি, একটা গুণ। তো এটা মস্তিষ্কের সেই সহজজাত ক্ষমতাকে বোঝায় যা সমস্যার সমাধান, নতুন কিছু শেখা, যুক্তি তৈরি করা এবং দ্রুত মানিয়ে নিতে সাহায্য করে। তো ইন্টেলেকচুয়াল ব্যক্তি গভীরভাবে বিষয়বস্তুগুলা নিয়ে চিন্তা করেন এবং তার আবেগের পরিবর্তে ইমোশনের পরিবর্তে লজিক আর রিজনিং, কারণ রিজনিং এর ভিত্তিতে সে ডিসিশন নেয়। কিরকম? পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব, যে মেয়েরা হুদায় আড্ডা মারে অথবা এই যে বিভিন্ন রিয়েলিটি শো টিভিতে হয়, বিগ বস, হ্যাঁ, বা এই টাইপের রিয়েলিটি শো নিয়ে ডিসকাস করে, তাদের আমার একদমই ভালো লাগে না। আমার লিটারেচার, ফিলোসফি, হিস্ট্রির মতন টপিক, হ্যাঁ, বা এই সেন্সেবল বা ম্যাচিউর কথা আমার ভালো লাগে। ঠিক একইভাবে কেউ যদি লজিক্যাল আলোচনার মাধ্যমে নিজের পয়েন্ট অফ ভিউ এক্সপ্লেন করে, শেয়ার করে, তখন আমার কাছে সেটাকে খুব মিনিংফুল ডিসিশন মনে হয়। এই ধরনের কনভারসেশন আমার খুবই পছন্দ। এটা হলো ইন্টেলেকচুয়াল। হ্যাঁ, এটা হলো ইন্টেলেকচুয়াল। আর ইন্টেলিজেন্টটা কি? ইন্টেলিজেন্ট হচ্ছে আমরা সিনথেসিস রেপার্টরিতে আছে। ইন্টেলেকচুয়াল শব্দ, ইন্টেলিজেন্ট হচ্ছে ব্যক্তি তার তীক্ষ্ণ মন ও বুদ্ধিমত্তার সাহায্যে দ্রুত তার বিষয়বস্তুগুলো শিখে নেয়। এই ব্যক্তি নলেজ গেইন করার অ্যাবিলিটি তো থাকবেই, তবে তিনি নতুন সিচুয়েশনে আসা প্রবলেমকে সফলভাবে সলভ করতে পারেন। হ্যাঁ, এবং এই জ্ঞানকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, একদম পার্টিকুলার ভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও সে জানে। যেমন একটা পেশেন্ট আসছিল, তার সাথে তার অভিভাবক আসছে, তো বলছে যে ডাক্তার সাহেব, আমার ছেলের বয়স 14 বছর, সে বরাবরই খুব বুদ্ধিমান, ক্লাসে ফার্স্ট হওয়ার পাশাপাশি সে দাবাতে অনেক পটু, দাবা খেলায় অনেক পটু। তো এরপরে ওই পেশেন্টের বড় ভাই আসছিল, তো বড় ভাই বলতেছে যে ডাক্তার সাহেব, আমার ভাই, আমি আজকে আসছি ঢাকা থেকে, মানে অনেক আগেকার কথা বলতেছে, সে ঢাকা থেকে আসছে, আমি একটা স্মার্টফোন কিনে নিয়ে আসছি। আমরা তখন বটম ফোন ইউজ করতাম, স্মার্টফোন কিনে নিয়ে আসছি। সে এর আগে কখনো স্মার্টফোন দেখেনি, সে ইউজও করেনি, তাকে তো ফোনে দেওয়া হয় না। তা সত্ত্বেও সে আমাকে গুগল ম্যাপ থেকে আপনার ঠিকানাটা বাহির করে দিল, আপনার চেম্বারের ঠিকানাটা বাহির করে দিল। মাত্র 15 মিনিট তার হাতে মোবাইলটা ছিল, সে একদম এক্সাক্ট ঠিকানা খুঁজে বের করে দিল, আমরা খুব সহজে আপনার এখানে আসতে পারলাম। তাহলে কি হলো? একজন ইন্টেলেকচুয়াল ব্যক্তি কি করছে? লজিক, রিজনিং এর ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। আর ইন্টেলিজেন্ট কি করতেছে? ইন্টেলিজেন্ট ব্যক্তি তার নলেজকে একদম পার্টিকুলার ইমপ্লিমেন্ট করতেছে, করে প্রবলেমটাকে সলভ করতে দক্ষ হচ্ছে। এটা একটা গড গিফটেড বিষয়, সে করে ফেলতে পারতেছে। তো একটা ইন্টেলিজেন্ট, একটা মানে আমরা ফিলোসফিতে পড়েছি আরোহ পদ্ধতি, ওই ইয়েতে বলতে পারি, এটা আপনারা লিখে নিতে পারেন। একজন ব্যক্তি ইন্টেলিজেন্ট হতে পারেন, কিন্তু তিনি ইন্টেলেকচুয়াল নাও হতে পারেন। মানে তার অনেক বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধি দিয়ে গভীর চিন্তা ভাবনা বা জ্ঞান চর্চা করার হয়তো তার আগ্রহ নাই। আর একজন ইন্টেলেকচুয়াল ব্যক্তি হতে পারেন, তিনি বই পড়তে পারেন, গভীর চিন্তায় মগ্ন থাকতে পারেন, কিন্তু জন্মগতভাবে তিনি অন্য কারো মতন ইন্টেলিজেন্ট বা মেধাবী নাও হতে পারেন। এই কথাটা একটু লিখে নিন। আমি যদি সংক্ষেপে বলি, ইন্টেলিজেন্ট ইকুয়াল টু ব্রেন পাওয়ার, পাওয়ার অফ ব্রেন। আর ইন্টেলেকচুয়াল ইকুয়াল টু ব্রেন ইউজ অফ ব্রেন। ইন্টেলেকচুয়ালরা কি করতে পারে? তার ব্রেনটাকে ইউজ করতে পারে। আর ইন্টেলিজেন্টের কি থাকে? পাওয়ার অফ ব্রেন। এটুকু মনে রাখেন, তাহলে এই রুব্রিক্সটা ইউজ করতে পারবেন। গতদিন আমি একটা রুব্রিক্স পড়াতে, যে সিয়াম তো ছিল, আজকে তো সিয়ামকে দেখছি না, নাই। তো গতদিন আমরা দেখতেছিলাম যে ইমোশন
প্রিডোমিনেটেড বাই ইন্টেলেক্ট, এটা নিয়ে সে একটু ইয়ে করেছিল। আমিও বলতে যে ওইভাবে ক্লিয়ার করতে পারিনি, আমি আজকে একটু ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করি অল্প কিছুক্ষণ। সেটা হচ্ছে, এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি আবেগের বশে না গিয়ে যুক্তি এবং বুদ্ধি মানে ইন্টেলেক্ট দ্বারা তার আবেগীয় প্রক্রিয়াগুলোকে, ইমোশনাল যে প্রসেস থাকে সেটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বা দমিয়ে রাখে। এটা হলো ডেফিনেশন। তো এখানে ব্যক্তির অনুভূতির চেয়ে মননশীল বিশ্লেষণ এবং যুক্তিকে প্রাধান্য থাকে, যুক্তিকে প্রাধান্য থাকে। তো ভ্যালেরিনা রোগী আবেগপ্রবণ না, এটা মাথায় রাখবেন, এবং চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়। আমরা এই যে যেরকম মার্কস ভূমিকাকে দেখেছিলাম, আবেগের জায়গা নাই, এটাও কিন্তু এরকম। তো এই ধরনের রোগী সম্পর্কে বলা হয় যে তিনি হৃদয় দিয়ে নয়, হার্ট দিয়ে নয়, বরং মাথা দিয়ে চিন্তা করে। হি থিংস উইথ হিজ হেড, নট হিজ হার্ট। অর্থাৎ এই ব্যক্তি তার ইমোশনাল সাফারিংকে, আবেগীয় দুর্ভোগকে নিজের উপরে ডোমিনেট হতে দেয় না, নিজের উপরে প্রভাবশালী হতে দেয় না, বরং বৌদ্ধিক কার্যকলাপের মাধ্যমে সে আবেগকে গতিপথ থেকে সরিয়ে দেয়, ডাইভার্ট করে বা নিরপেক্ষভাবে ম্যানেজ করতে পারে। কিরকম? একটা রুগী আসছে, রুগী বলছে যে ডাক্তার সাহেব আমার ডিভোর্স হয়ে গেছে, এরপর থেকে আমি খুবই বিমর্ষ হয়ে পড়ি, আমার মধ্যে লো ফিলিং হওয়া শুরু হয়, আমি হীনমন্যতায় ভুগি, মন চাই তো সব কাজ ছেড়ে দিয়ে শুধু একা বসে থাকি আর কাঁদি। কিন্তু আমি দেখলাম, আমি নিজেকে বললাম এখন আমার উচিত ক্যারিয়ারে মনোযোগ দেওয়া। তাই আমি আবার এমবিএ তে ভর্তি হলাম, এমবিএ পড়া শুরু করে দিলাম এবং কঠোর পরিশ্রম করে তাতে ভালো মার্ক পেলাম। এখন আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করছি। বুঝতে পারছেন? তাহলে ইমোশনটাকে সে ডোমিনেট করে দিল, প্রিডোমিনেট করলো কি দিয়ে? ইন্টেলেক্ট দিয়ে। তার মধ্যে বুঝ শক্তিটা চলে আসলো। ঠিক আছে? তো আরেকটা উদাহরণ দিই ভয়কে কিভাবে করা যায়। এক পেশেন্ট বলছে যে একদিন আমি রাত্রে আমার পরিবারের সাথে যাচ্ছিলাম, ড্রাইভিং করছিলাম, হঠাৎ করে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ি। আমার ভেতরে তীব্র আতঙ্ক এবং মনে হচ্ছিল একদম চিৎকার করার ইচ্ছা হচ্ছিল, মানে তার এত বেশি ফ্রাইটেন্ড হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল, আবেগের বশীভূত হয়ে সে চিৎকার করতে ইচ্ছা হচ্ছিল। তারপরে তার বুদ্ধি কিভাবে তাকে নিয়ন্ত্রণ করলো, সে পেশেন্ট বলতেছে, কিন্তু আমি 1 সেকেন্ডের মধ্যে নিজেকে জোর করে শান্ত করলাম। ওই যে হাই স্পিরিটেড আমি বললাম, দেখেন হাই স্পিরিটেড কিন্তু নাই, আমাদের রেপার্টরি গুলাতে নাই, কিন্তু হাই স্পিরিটেড থাকতে হবে এই মেডিসিন। সে কি বলতেছে, আমি 1 সেকেন্ডের মধ্যে আমি নিজেকে জোর করে শান্ত করলাম এবং ভাবলাম আগে কি করতে হবে সেই বিষয়গুলো আমি ভাবলাম। কি ভাবলাম? যে আগে ফার্স্ট এড বক্স আছে সেখান থেকে বাইর করে আমার যে আঘাত চোট পেয়েছি সেটা আমি ফার্স্ট এড দিয়ে কভার করব। তারপরে পুলিশকে 999 999 এ কল দেব। তারপরে গাড়ি থেকে প্রথমে ভাবলো যে আমি গাড়ি থেকে বের হব, তারপরে সবগুলাকে নিরাপদ জায়গায় রাখবো, তারপর ফার্স্ট এড বক্স থেকে জিনিসপাতি বের করে যার যেটা প্রয়োজন সেটা দিব, এরপর আমি পুলিশকে খবর দিব। সেকেন্ডের মধ্যে সে ভাবলো, ভেবে কি করলো, রুগী বলতেছে ফলাফল কি, আমি তৎক্ষণাৎ যুক্তি দিয়ে পরিস্থিতিটা বিশ্লেষণ করে ফোন করলাম, গাড়ির লাইট বন্ধ করলাম এবং শান্তভাবে সবাইকে বের হওয়ার নির্দেশ দিলাম। ভয় পেয়ে বসে না থেকে আমি পদক্ষেপ নিয়েছিলাম বলে সে যাত্রায় বেঁচে গেছিলাম। ঠিক আছে? আরেকটা উদাহরণ দিই, এটাও আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই ব্যক্তি বলছে যে আমার এক নিকট আত্মীয়, আমার কোন একটা ফাংশনে গেলাম, তখন একদম ভর মজলিসের মধ্যে আমাকে খুবই অপমানজনক কথা বললো, উল্টাপাল্টা কথা শোনালো, যা শুনে আমার চরম রাগ হলো। তো আমি তৎক্ষণাৎ মানে একটা তীব্র প্রতিক্রিয়া জানাতে আমার খুবই ইচ্ছা হচ্ছিল, আমি একদম ক্ষেপে মানে অ্যাঙ্গার বাস্ট হয়ে আউট হয়ে গেলাম। ঠিক ওই মুহূর্তে
তার বুদ্ধিবৃত্তিটাই নিয়ন্ত্রণ করলো। তো রুগী বলতেছে আমি সেই মুহূর্তে কোনো রাগ দেখালাম না, বরং মনে মনে ভাবলাম এই পরিস্থিতিতে মাথা গরম করলে আমারই সম্মান ক্ষুণ্ণ হবে। এই ব্যক্তি কেন এমন করছে, তার মনস্তাত্ত্বিক বিষয়টা কি তা আমি বিশ্লেষণ করলাম। এর ফলাফল সে কি করলো, আমি একটিও উত্তপ্ত বাক্য ব্যবহার করলাম না, শুধু সংক্ষিপ্ত এবং যৌক্তিক উত্তর দিলাম এবং শান্তভাবে চলে এলাম। আবেগ দেখানোর চেয়ে তার আচরণকে বিচার করাকেই বেশি গুরুত্বপূর্ণ আমার তখন মনে হয়েছিল। এটাও কিন্তু আপনারা এই রুব্রিক্স নিতে পারবেন। আমি যেটা বললাম, ইমোশনাল প্রিডমিনেটেড বাই ইন্টেলেক্ট। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা রুব্রিক্স নিয়ে একটু আলোচনা করব, কম্প্রিহেনশন ইজিলি। কম্প্রিহেনশন ইজিলি, হোয়াট ইজ কম্প্রিহেনশন ইজিলি? কম্প্রিহেনশন মানে কি? কম্প্রিহেনশন মানে হলো কোনো বিষয়কে পুরোপুরি বা স্পষ্ট বোঝার প্রক্রিয়া। আমরা কম্প্রিহেনশন করেছিলাম না, আমরা লিখতাম তো, প্রেসি লিখতাম, কম্প্রিহেনশন ভাব সম্প্রসারণ, তাই না? তো না, কম্প্রিহেনশনের বাংলা কি? ভাব সম্প্রসারণই তো মনে হয় নাকি? কম্প্রিহেনশনের বাংলা কি মনে আছে কারো? আমরা কম্প্রিহেনশন করতাম না ছোটবেলায়? আছেন আপনারা? কেউ কিছু বলছেন না যে? ভাব সম্প্রসারণ। হ্যাঁ, ভাব সম্প্রসারণ। তাহলে কম্প্রিহেনশন ইজিলি এর মানে হলো কোনো বিষয়কে পুরোপুরি এবং স্পষ্টভাবে বোঝার প্রক্রিয়া। এই রুব্রিক্স নির্দেশ করে যে সে ব্যক্তির আগ্রহ এবং বুদ্ধিবৃত্তির সক্রিয়তার কারণে যে কোনো নতুন তথ্য, ধারণা বা পরিস্থিতিকে সে স্বল্প সময়ের মধ্যে কম কষ্টে এবং সঠিক গভীরতায় উপলব্ধি করতে পারে। এই যে একটু আগে যে উদাহরণগুলো বললাম, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কম্প্রিহেনশন ইজিলি। তো ভ্যালেরিনা রুগী এই দ্রুত উপলব্ধি ক্ষমতা তাদের ইন্টেলেকচুয়াল মানসিকতারই বহিঃপ্রকাশ। প্রথমে যে ইন্টেলেকচুয়াল বললাম সেটা দেখেন একটার সাথে একটা রুব্রিক্স কত সুন্দরভাবে লিঙ্কড করা থাকে। তো তাদের বুঝতে বেশি সময় লাগে না, তারা যেন স্বতঃস্ফূর্তভাবে বিষয়ের বস্তুগুলা মূল নির্যাসটা ধরে ফেলতে পারে। তো একটু উদাহরণ দিই। রুগী বলতেছে যে, রুগীর অভিভাবক বলছে যে ডাক্তার, আমার এই 15 বছরের ছেলেটা খুবই বিচক্ষণ। কিরকম? কি করতে হবে, কি করা উচিত, কি করা উচিত না, সে খুব ভালোভাবে বোঝে। তো গতকালকে তার গলায় একটা লাল রঙের লাম্প টাইপের, মানে ফোড়ার মতন ফুলে যায় না, গুড়গুড়ি টাইপের লাম্প মতো কিছু একটা দেখে সে তাৎক্ষণিক বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ ফোলা না, এটা অবশ্যই চিকিৎসা নেওয়ার প্রয়োজন। তাই সে আমাকে বলল যে ডাক্তার কাছে নিয়ে চলো। অন্য বাচ্চাদের মতন ভয় পেয়ে লুকানোর চেষ্টা করেনি বা ফেবুলাস হয়নি, মানে অপেক্ষা করেনি। রোগ বাতিক তো থাকেই, এই ছোট বাচ্চার মধ্যেও থাকে। দেখছেন, একটু লাম দেখেছে, সে অ্যানালাইসিস করছে এটা খারাপ কিছু হতে পারে, চলো ডাক্তারের কাছে। আরেকটা উদাহরণ বলি। এই ব্যক্তি বলছে যে কলেজে যখন নতুন অধ্যাপক অর্থনীতির জটিল ডিমান্ড সাপ্লাই কার্ভ, ডিমান্ড সাপ্লাই যে কার্ভ আছে অর্থনীতির, ইকোনমিক্স এর স্টুডেন্ট, তো বলতেছে ডিমান্ড সাপ্লাই কার্ভ বোঝাচ্ছিল, ক্লাসের বেশিরভাগ ছাত্ররা সেখানে পাজলড হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। সেখানে এই রোগী সহজেই অধ্যাপকের, তার প্রফেসরের মূল পয়েন্টটা ধরে ফেলছিল। অন্য ছাত্রদের অতিরিক্ত ব্যাখ্যা লাগলেও এই পার্সন, এই রোগী সাথে সাথে হাত তুলে বলল, স্যার তার মানে এটা কি বাজারের মানে স্বনিয়ন্ত্রিত ভারসাম্য, এটাতে বোঝায়? তার উত্তর শুনে তো প্রফেসর খুবই খুশি হলো, চমৎকৃত হয়ে বলল যে ঠিক তাই, তুমি খুব দ্রুত বিষয়টা ধরে ফেলেছো। জটিল তথ্যকে দ্রুত আত্মস্থ করার ক্ষমতা তার মধ্যে খুবই স্পষ্ট। তো এই টাইপের পার্সনের মধ্যে আমি একটু আগেই যেটা বলতেছি, কম্প্রিহেনসিভ ইজিলি, তারপরে আর যে বিষয়গুলো বললাম সবগুলা তার কতটাই প্রখর। আরেকটা বিষয় একটু বলি। এই পার্সন বলতেছে যে আমার অফিসে যখনই নতুন কোনো ম্যানেজার আসে বা কোনো টিম আসে, তো তখন এই ব্যক্তি কি করে, তার সব মানে সে তাদের সব ধরনের কাজের সহযোগিতা করে এবং তাদের
ক্যাপাসিটি, তারা কি টাইপের ইয়ে করতে পারে সেই কাঠামোটা বুঝে ফেলতে পারে। প্রথম কয়েকদিনের মধ্যেই সে বুঝে পড়তে পারে যে নতুন ম্যানেজারের এর পার্সোনালিটি কেমন, তার লক্ষ্য, তার এম কি, কোন কর্মীর সাথে সে কিরকম আচরণ করছে, কার সাথে কিরকম কি করতে হবে, তার সাথে কি করতে হবে সে কিন্তু বুঝে ফেলে। তাই সে কি করে, খুব দ্রুত নিজেকে নতুন পরিস্থিতির সাথে, নতুন বসের সাথে বা নতুন টিমের সাথে মানিয়ে নিতে পারে এবং বাকিদের থেকে এর ফলে সে খুব কার্যকর থাকে এবং সে কি করে অন্যদেরকে তার অভিজ্ঞতা দিয়ে শেখায় যে এই বসের সাথে এরকম করে কাজ করতে হবে, এরকম করে কথা বলতে হবে এবং সে দ্রুত পর্যবেক্ষণও করতে পারে। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস একটু আলোচনা করি, সেটা হচ্ছে আইডিয়া অ্যাবান্ডেন্ট ক্লিয়ারনেস অফ মাইন্ড ইভিনিং। আইডিয়া অ্যাবান্ডেন্স ক্লিয়ারনেস অফ মাইন্ড ডিউরিং পাসপেরিলেশন। একই রুব্রিক্স, দুটা সাব রুব্রিক্স গুলো আলাদা। তো আমরা দেখেন মূল রুব্রিক্স হলো আইডিয়া, সাব রুব্রিক্স হচ্ছে অ্যাবান্ডেন্ট ক্লিয়ারনেস অফ মাইন্ড। ক্লিয়ারনেস অফ মাইন্ড তো আপনাদেরকে এর আগে বুঝাইছি আমি। আর সাব রুব্রিক্স হচ্ছে ইভিনিং, পরেরটার সাব রুব্রিক্স হচ্ছে ডিউরিং পাসপেরিলেশন। তো ইভিনিং মানে কি? ইভিনিং মানে আমরা জানি ডিকশনারি মানে হচ্ছে সন্ধ্যা, কিন্তু ইভিনিং বলতে আমরা বুঝি যে ইভিনিং এ একজন ব্যক্তি দিনে সব কাজ শেষ করে বাসায় ফিরে আসে, এসে কি করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয়। আর দ্বিতীয় রুব্রিক্সের সাব ইয়ে হলো ডিউরিং পাসপেরিলেশন। পাসপেরিলেশন মানে হচ্ছে ঘামের সময়, ঘাম, পাসপেরিলেশন মানে হচ্ছে ঘাম। ঘাম কি? ঘাম হলো আমাদের বডি থেকে বাহির হওয়া সেই তরল পদার্থ যা আপনি অনেক পরিশ্রম করলে, কঠোর পরিশ্রমের সময় আমাদের বডি থেকে বাড়ায়, তাই না? তো আইডিয়া অ্যাবান্ডেন্ট ক্লিয়ারনেস অফ মাইন্ড ইভিনিং, এই রুব্রিক্সটা একটু বুঝি, দুটো একই টাইপের, আমি এখান থেকে একটু বুঝি। সেটা হলো যে এই রুব্রিক্স বোঝাচ্ছে যখন একজন ব্যক্তি দিনের শেষে সব কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফেরে বা বিশ্রাম নেওয়ার সময় পায়, তখন তার মনটা বিশেষভাবে খুব সক্রিয় হয়ে ওঠে, খুব ক্লিয়ার হয়ে ওঠে। সে সময় তার চিন্তা ভাবনা, তার ধারণা মানে আইডিয়াস, হ্যাঁ, সেগুলা অত্যন্ত প্রখর হয়ে যায়, ক্লিয়ার অফ মাইন্ড হয়ে যায়, খুব পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার অফ মাইন্ড হয়ে যায়। তো ভ্যালিনিনা রোগীর এই অবস্থায় মানে ইভিনিং এ অথবা ঘেমে যাওয়ার পরে, কঠোর পরিশ্রমের পরে তার মধ্যে এই ইন্টেলেকচুয়াল প্রিডিসপোজিশন, বুদ্ধিভিত্তিক যে বিষয়টা থাকে সেটা তীব্রতা আকার ধারণ করে এবং তার মেমোরি অ্যাক্টিভ হয়। তো বিশ্রাম ও নীরবতা পাওয়ায় তার মন দিনের বেলায় জমে থাকা সমস্যা বা চিন্তাগুলোকে নতুন এবং অনেকগুলো সমাধান সে বের করতে পারে। কিরকম একটু বলি, রুগী এসে বলছে যে সন্ধ্যার সময় বাড়ি ফিরে এলে আমার প্রেজেন্টেশনের জন্য অনেক অনেক আইডিয়া আসে। একইভাবে আমি যখন আমার প্রেজেন্টেশনের উপরে কাজ করি তখন আমার মানে আমার আইডিয়াও আসতে থাকে। আমি প্রথম দিকে কোনো আইডিয়া আসছে না, কিন্তু যখন কাজে ঢুকে পড়ি, কাজ করতে থাকি তখন আমার ডিফারেন্ট আইডিয়া আসতে থাকে। তো রুগী বলছেন যে সারাদিন অফিসে একটা জটিল রিপোর্ট ফরম্যাটিং করছি বা ডাটা নিয়ে সাজানো নিয়ে মাথায় চাপ ছিল, কোনো সমাধান খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু সন্ধ্যায় যখন বাড়ি ফিরে এসে শান্তভাবে বারান্দায় কফি নিয়ে বসলাম, ক্যামোমেল না কফি নিয়ে বসলাম, তখনই হঠাৎ করে মনে হলো, আরে এই ডাটা শিটকে যদি এটার সাথে এইভাবে মার্চ করি তাহলে তো এর সমাধান বের হয়ে যাবে। সকালবেলা উঠে আমি সেই আইডিয়া অনুযায়ী কাজ করলাম এবং খুব সহজেই সমাধান বের করে গেলাম, সমাধান হয়ে গেল। তো দিনের ক্লান্তিতে নয়, সন্ধ্যার পরে তার মনটা পরিষ্কার ছিল। দিনে কিন্তু আইডিয়া গুলো মাথায় কাজ করেনি, সন্ধ্যার পরে সে হয়েছে। আরেকজন রোগী বলতেছে যে আমি একজন লেখক, সারাদিন চেষ্টা করেও আমি নতুন গল্পের পরবর্তী অধ্যায় বা মূল চরিত্র নিয়ে কোনো ধারণায় আসতে পারতেছিলাম না। তো সন্ধ্যার পরে যখন আমি বিছানায় আধো শোয়া হয়ে একটা বই পড়ছিলাম, তখন হঠাৎ করে আমার গল্পটা জন্য মাথায় অনেকগুলো নতুন এবং আকর্ষণীয় আইডিয়া একসাথে মাথায় আসা শুরু করলো। চরিত্রটির কি করা উচিত, গল্পের মোড় কোথায় কেমন হবে, সেই জিনিসগুলো আমার মাথার মধ্যে আসলো। আমি তাড়াতাড়ি উঠে অনেকগুলো নোট করে ফেললাম। তো
বিষয়টা কি হলো, দিনের বেলায় তার যে সৃজনশীলতা সেটা সে তৈরি হচ্ছিল না, সন্ধ্যার পরে সেটা ফিরে আসলো। তো আরেকটা রোগীর কথা বলি, আরেকটা রোগী বলতেছে যে পারিবারিক ব্যবসা সংক্রান্ত একটা জটিল আইনি সমস্যা নিয়ে কয়েক মাস ধরে আইনজীবীর সাথে কথা বলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারতেছিলাম না। এক সন্ধ্যায় আমি যখন একা চুপচাপ বসেছিলাম, তখন পুরো ব্যাপারটা নিয়ে পুনরায় ভাবলাম। হঠাৎ করে মনে হলো অন্য পক্ষ আসলে কি চাচ্ছে, সে অনুযায়ী তাদেরকে আমি আসলে কি কি অফার করতে পারি। তো রাত্রের মধ্যে আমার মনের মধ্যে নানান ধরনের আইডিয়া চলে আসলো, তাদের সাথে সমঝোতায় বসার একটা স্পষ্ট পথ তৈরি হয়ে গেল। পরের দিন আমি যে আমার অ্যাডভোকেটকে বলে এই জিনিসটা প্রয়োগ করে আমার সমস্যা নিষ্পত্তি করে ফেললাম, সমাধান করে ফেললাম। তাইলে তাদের এই পেশেন্টগুলা, ভেলেরিনা পেশেন্টদের মননশীলতা সন্ধ্যায় যেন একদম শীর্ষ পর্যায়ে পৌঁছায় যাচ্ছে। ঠিক আছে? এদের আরেকটা যুগান্তকারী ডিসপোজিশন বললাম, বৈশিষ্ট্য হচ্ছে ক্লিয়ারিভয়েন্স। আমি ক্লিয়ারিভয়েন্স নিয়ে অনেক আলোচনা করেছি। আমি সবসময় আপনাদেরকে বলি, আমার প্রত্যেকটা আলোচনায় আপগ্রেড হয়। এই ক্লিয়ারিভয়েন্স যারা আমার শুনেছেন তারা তো নোট করে রেখেছেন। এবার দেখবেন যে অনেক কিছু এড হয়েছে এবং বোঝারও জন্য বেটার হবে বলে আমি মনে করি। একটু খেয়াল করে শোনেন। এর সাথে আমি কয়েকটা ডিফারেনশিয়েটও করব। তো ক্লিয়ারিভয়েন্সটা কি? ক্লিয়ারিভয়েন্সের ডিকশনারি মিনিং হচ্ছে আলোক দর্শন। আলোক দর্শন বা আলোক দৃষ্টি, অতি ইন্দ্রিয় জ্ঞান। হ্যাঁ, এটা এক ধরনের আসলে অতি ইন্দ্রিয় ক্ষমতা। ডিকশনারিতে এর ব্যাখ্যায় বলা আছে কোনো কিছু বা ঘটনা যা সাধারণ মানুষ তার ইন্দ্রিয় ক্ষমতার দ্বারা জানা সম্ভব না, এমন কিছু জানার জন্য বা ভবিষ্যতের ঘটনা জানার জন্য অথবা ইতিপূর্বে যে ঘটনা ঘটে গেছে সে সম্পর্কে জানার জন্য বা এরকম কোনো বিষয়ে জানার জন্য মৃত আত্মা বা জিনের সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষমতাকে ক্লিয়ারিভয়েন্স বলে। এটা আমার কথা না, ডিকশনারিতে লেখা আছে। তাহলে ক্লিয়ারিভয়েন্স শব্দটা দুইটা শব্দ, দুইটা অংশ। একটা হচ্ছে ক্লিয়ার, আর এক ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট, এবং দ্বিতীয়টা ভয়েন্স। ভয়েন্স মানে হচ্ছে দৃষ্টি। তো এটা এমন একটা পাওয়ার যার মাধ্যমে একজন মানুষ টাইম এবং স্পেস থেকে দূরে থাকা কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা দেখতে পান এবং সে সম্পর্কে তথ্য পান। তিনি এমন বিষয়গুলা পারসিভ করতে পারেন যা অন্য সাধারণ মানুষের চোখে পড়ে না। তো ক্লিয়ারিভয়েন্স পেশেন্টের মধ্যে একটা নিজস্ব অ্যাবিলিটি থাকে, যার কারণে তিনি ফিউচারের ইভেন্ট সম্পর্কে ইমেজ বা ভিশনের মাধ্যমে তথ্য পান। তাই পেশেন্ট ফিউচারে ঘটে যাওয়া ইভেন্টটি আগে থেকে দেখতে পান এবং জিজ্ঞাসা করা হলে তিনি বলবেন যে তিনি শুধু জানেন এমনটা ঘটবে। কিভাবে সেটা জানেন না, কিন্তু এমনটা ঘটবে এটা তিনি জানেন। অর্থাৎ পেশেন্টের কাছে এই অনুভূতি কোনো রিজন বা এক্সপ্লেনেশন থাকে না। ফিউচারের দৃষ্টিগুলো তার কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে এবং তাই তিনি এই কথাগুলো অন্যদেরকে বলেন। তো যখন কোনো মৃত ব্যক্তির আত্মার সাথে আপনি সম্পর্ক স্থাপন করবেন, সম্পর্ক স্থাপন করা হয় বা জিনের সাথে কানেকশন করা হয়, তখন সেই মৃত আত্মা সেই জীবিত ব্যক্তির দেহে প্রবেশ করে। তখন সেই ব্যক্তি কিছু সময়ের জন্য তার হুঁশ হারায় ফেলে। ব্যাখ্যার কথা বলতেছি। মানে যার শরীরে আত্মাটা প্রবেশ করেছে তার নিজস্ব স্বকীয়তা সবার জন্য হারিয়ে ফেলে। তার নিজস্ব ব্যক্তিত্ব পুরোপুরি প্রভাবহীন হয়ে পড়ে এবং সে আত্মা তার উপরে প্রভাব বিস্তার করে। এই অবস্থায় সে আত্মার মাধ্যম হয়ে যায়। তখন সেই ব্যক্তি অনেক ধরনের ক্ষমতা প্রাপ্ত হয়। তখন সে এমন এমন তথ্য দিতে থাকে যা সাধারণ মানুষ দিতে পারে না। যেমন অতীতের কোনো ঘটনার কথা বলতে পারে, কোনো গুপ্ত ধনের কথা বলতে পারে, কোনো অতীত ব্যক্তির, মানে আগেকার কোনো ব্যক্তি, মানে একটা ব্যক্তি আছে তার অতীত বা ভবিষ্যৎ এরকম তথ্য ঠিক ঠিক বলে দিতে পারে। কোনো হারিয়ে যাওয়া ব্যক্তি বা বস্তুর তথ্য দিতে পারে, চুরি হওয়া বস্তুর অবস্থান জানাতে পারে। তাহলে বলা যায় যে এমন সব তথ্য দিতে পারে যা জীবিত ব্যক্তির সাধারণ ইন্দ্রিয় দ্বারা, তার স্বাভাবিক বুদ্ধির দ্বারা বলে দিতে পারে, এরকম তথ্য দেয়। তো অনেক দেশের গোয়েন্দা সংস্থা অপরাধীদের অবস্থান জানার জন্য, বিশেষ করে মোসাদ, হ্যাঁ, আহ, এরা এই এই ধরনের মাধ্যমে সহযোগিতা নেয়। কিন্তু অনেক ব্যক্তি কোনো প্রকার মৃত আত্মার সহযোগিতা ছাড়াই
এই ধরনের অনুভূতি ব্যক্ত করতে পারে, তাদের ওই আত্মার দরকার হয় না। কিন্তু এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে অনুভূতির প্রবণতা কম থাকে এবং তারা পুরোপুরি হুঁশে থাকে এবং নিজস্ব নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ এইরকম ব্যক্তির এমন ক্ষমতা থাকে যার দ্বারা সে যে কোনো তথ্য ঠিকঠাক বলতে পারে, যা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। মানে বলা যায় এ ধরনের ব্যক্তিদের যে কোনো ধরনের ঘটনা বা পরিস্থিতির গভীরে যাওয়ার ক্ষমতা থাকে। তবে এটা খুবই ইম্পর্টেন্ট যে এই ক্ষমতাটা কোনো ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্সের বিষয় না। এটা আবার মাথায় রাখতে হবে যে আমার সিক্স সেন্স বলে দিচ্ছে এটা কিন্তু ক্লিয়ারিভয়েন্স হবে না। এটা কোনো আন্তরিক অনুভূতি বা গড গড ফিলিংস না, বরং এটা ইন্দ্রিয় অতি সূক্ষ্ম অবস্থা। এই অবস্থায় সূক্ষ্ম ক্ষমতা দিয়ে ব্যক্তি যে কোনো জিনিসকে গভীরভাবে অনুভব করে। এখানে বুদ্ধির কোনো প্রয়োগ থাকে না, কোনো চিন্তা ভাবনার কিছু করার স্কোপ থাকে না। ব্যক্তির কাছে ঘটনাটি সেরকমই মনে হয়। অল্প বিদ্যা, অল্প বুদ্ধির সাধারণ ব্যক্তির ক্ষেত্রে এরকম ক্ষমতা থাকতে পারে। কিরকম আমি একটু বলি। যেমন ধরেন যে একজন মা তার বাচ্চার সম্পর্কে সবার প্রথমে তার কিছু হলে সে জেনে যায়। সে বাচ্চার সম্পর্কে আগে ভাগেই জানে যে আমার বাচ্চার শরীর ঠিক নাই। ধরেন আপনার মা আপনার গ্রামের বাসায় আছে, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, কেউ বুঝতে পারবে না আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু মা বুঝে ফেলতেছে যে না আমার বাচ্চাটা, আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে, রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই যে মায়ের ভাব আমার বাচ্চার শরীর ভালো নাই, এটা কোত্থেকে আসলো? এটাই হচ্ছে মায়ের অতি ইন্দ্রিয় ক্ষমতা। অনেক দূরের কোনো আত্মীয় কোন একটা পেরেশানি আছে, আপনার খুব ভালো আত্মীয়, সে অসুস্থ হয়ে পড়ছে বা মারা গেছে, তখন দেখা যাচ্ছে তার নিকট আত্মীয়, যেমন একটু আগে মায়ের কথা বললাম, বা ওইরকম ভাই বোনের হতে পারে রিলেশন বন্ডিং, তার মধ্যে এক ধরনের আকুলতা, এক ধরনের উদ্বেগ অনুভব হয়। তার মনের মধ্যে কাজ করতে থাকে, কোন বিপদে পড়লো না তো, কোনো গড়বড় কিছু হলো না তো, সবকিছু ঠিকঠাক তো মনে হচ্ছে না, আজ কেন আমার ভালো লাগছে না, আজ কেন তার কথা মনে রাখছে না। কিন্তু তার নিজের বউ, তার অন্য কেউ হয়তো গেলে বুঝতেই পারছে না, সাধারণ মানুষরা বুঝতেই পারতেছে না, কিন্তু ওই পার্সনের মধ্যে এই অনুভূতিটা তৈরি হচ্ছে। এটাও কিন্তু ক্লিয়ারিফয়েন্স। ঠিক আছে? যখন তার ভেতরে আনচানটা বেড়ে যাবে, ধীরে ধীরে তার কাছে ঘটনাও স্পষ্ট হতে থাকবে। মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে সেই অকাত্য নির্যাতন চলছে, আর এদিকে মায়ের বুকের মধ্যে একদম আনচান করে উঠছে, ধুকপুক ধুকপুক করছে, প্যালপিটেশন বেড়ে যাচ্ছে। এটাও ক্লিয়ারিফয়েন্স। হয়তো ওই মা জানেও না যে তার মেয়ের উপরে শ্বশুর বাড়িতে এরকম নির্যাতন চলছে, অথচ তার ভেতরে আনচান চলছে। রুগী এসে আপনার চেম্বারে বলবে যে ডাক্তার সাহেব, আগামী সপ্তাহে আমি অসুস্থ হয়ে পড়বো। তো আপনার কাছে আসছে, আপনি দেয় কোনো কিছুই নাই, কোনো লক্ষণই নাই, অসুস্থ হওয়ার তো আগে থেকে একটু করে বোঝা যায়, পূর্বাভাস থাকে, কিচ্ছু নাই। রোগী আপনাকে, যদি আপনি তাকে জিজ্ঞেস করেন কিভাবে বুঝলে, সে হয়তো কোনো কারণও বলতে পারবে না, কিন্তু সে বলবে যে আমার ভিতর থেকে কেন জানি মনে হচ্ছে আগামী সপ্তাহে আমি অসুস্থ হয়ে পড়বো। তার মধ্যে এক ধরনের আনচান বোধ হচ্ছে। ঠিক আছে? তো মানুষ কিন্তু প্রথমে শুনে মনে করে যে এটা একটা ভ্রম, কিন্তু বিষয়টা এরকম না। এটা কিছু সিক্স সেন্সের বিষয় থাকে। এটাকে সায়েন্স দিয়ে ওইভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন। হোমিওপ্যাথির অনেক কিছু সায়েন্স দিয়ে ওইভাবে ব্যাখ্যা করা যায় না, যদি আমরা চেষ্টা চালাই। ঠিক আছে? তো পেশেন্ট বলছে যে ডাক্তার, আমি আপনার সামনে এই ক্লিনিকে বসে আছি, কিন্তু আমি বলে দিতে পারি যে আজকে আপনি একটা খুব ভালো খবর পেতে চলেছেন। ঠিক 15 মিনিটের পরে ডাক্তারের কাছে একটা মোবাইল কল আসলো যে সে হয়তো একটা লোন অ্যাপ্লাই করে রেখেছিল, লোনটা স্যাংশন হয়ে গেছে। এই টাইপের অনুভূতি আপনাদের মধ্যে ক্লিয়ারিভয়েন্স পেশেন্ট যদি আসে আপনারা পাবেন, তখন এই ইয়েগুলো নিতে পারেন। হ্যাঁ, আবার অনেক পেশেন্ট এসে বলবে যে ডাক্তার সাহেব, আমি আমার এক বন্ধুকে বলেছিলাম যে তার বাবা ঢাকায় থাকে, তার হার্ট অ্যাটাক হয়েছে। সে বিশ্বাসই করেনি। ঠিক 1 ঘন্টা পরে বন্ধুর কাছে ফোন, তার বাবা হসপিটালে ভর্তি। সে সাথে সাথে রওনা দিল। এগুলো হলো ক্লিয়ারিফয়েন্স। মানে পেশেন্টের কাছে ফিউচারে ঘটে যাওয়া ইভেন্ট গুলো একদম সে দেখতে পায় দৈব দৃষ্টির মতন। ইভেন্ট ভিশন এর মাধ্যমে সে দৃশ্যমান হতে শুরু করে।
এবং পরবর্তীতে সে কথাগুলো সত্য বলে প্রমাণিত হয়। বুঝতে পারলাম? তো ক্লিয়ারিভয়েন্স ভ্যালেরিনা পেশেন্টের মধ্যে এই এই বিষয়গুলো সে অনেক আগে থেকে জানতে পারে। এর খুব কাছাকাছি একটা রুব্রিক্স হলো প্রফেসিং। এই প্রফেসিং রুব্রিক্সটা তে যদিও ভ্যালেরিনা নাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। প্রফেসিং মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। একই টাইপের মনে হবে, ভাববাদীর ন্যায় বলা, ভাববাণী বলা। তো এমন জিনিস বলা যেতে পারে যেটা রিলিজিয়াস বা মিথের বিষয়ে যা ভবিষ্যতে ঘটবে। তো প্রফেসিং হলো আগে থেকে তার জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে ঐশ্বরিক হুকুম বা পূর্বশ্রুতিপূর্ণ বলে বর্ণনা করা। মানে সরি ভবিষ্যৎবাণী করা বা প্রেডিক্ট করা বা প্রকাশ করা। ঠিক আছে? তো এই রুব্রিক্সে পেশেন্ট ফিউচার ইভেন্ট সম্পর্কে আগে থেকেই জানতে পারে। তবে জিজ্ঞাসা করালে পেশেন্ট বলবে যে আমি আল্লাহর মাধ্যমে জেনেছি, আমি ভগবানের মাধ্যমে জেনেছি, রব আমাকে জানাইছে, বা কোনো ডিভাইন শক্তির মাধ্যমে জেনেছি, বা সুপার ন্যাচারাল পাওয়ার আমার কাছে এই মেসেজগুলো পাঠাইছে। হ্যাঁ, প্রফেসিং। তো প্রফেসিং এ এই ঘটনাগুলো সাধারণত ভবিষ্যৎবাণী করা বা ভবিষ্যৎবাণী করার কাজকে বোঝায়, যা প্রায়শই দৈব রূপে বা ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত অথবা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির উপরে ভিত্তি করে বিবেচিত হয়। ঠিক আছে? মানে ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে উৎসাহের সাথে প্রচার করা হয় বা কথা বলা হয়, এটাকে প্রফেসিং বলে। তো এই পেশেন্ট ঐশ্বরিক ক্ষমতা দ্বারা প্রাপ্ত তথ্য অনুযায়ী মানুষের ফিউচার বলে দিতে পারে, ভালো মন্দের ইভেন্ট সম্পর্কে সতর্ক করে দেন। যেমন পেশেন্ট বলছে যে ডাক্তার, আমাকে তো আল্লাহ স্বপ্নের মাধ্যমে আগে জানাই দিয়েছে যে আমার বৌমার একটা ছেলে সন্তান হবে। এই স্বপ্নের মাধ্যমে জেনেছে, মানে থার্ড পার্টি একটা। আমি একটু পরে পাশাপাশি ব্যাখ্যা করতেছি। আর পরের একটা আমি সেদিন ইনটিউশন বুঝাইছিলাম, আপনাদের মনে আছে তাই না? ইনটিউশন বুঝালাম না? তো এই ইনটিউশনের একটা রুব্রিক্স আছে, সেটা হচ্ছে ইনটিউটিভ। ইনটুইটিভ, এই ইনটুইটিভটা লিখে নেন। ইনটুইটিভটা কি? ইনটুইটিভ হলো সজ্ঞা প্রসূত, সজ্ঞামূলক, ঠিক আছে, সহজজাত জ্ঞান সম্পূর্ণ। ইনটিউটিভ শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, মানে একদম ডাইরেক্ট এভিডেন্স বা যুক্তি পদ্ধতি ছাড়াই কোনো কথার সত্যতা উপলব্ধি করা বা চিনে যাওয়া। তো ইনটিউটিভে পেশেন্ট তার নিজস্ব অ্যাবিলিটি থাকে, যার মাধ্যমে তিনি নিজেই সহজেই বুঝে ফেলেন যে কোন কথা তার থেকে লুকানো হচ্ছে, বা যে কথা তার সামনে বলা হচ্ছে সেটা আসলে সত্য না মিথ্যা। তো পেশেন্টের মাধ্যমে ফ্যাক্টের পরিবর্তনে তার নিজের অনুভূতির ভিত্তিতে দ্রুত কোনো বিষয় বোঝার, সত্যতা চেনার এবং সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা এর মধ্যে থাকে। যেমন পেশেন্ট বলছে, ডাক্তার সাহেব আমার ওয়াইফের হাত চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরে ওই হাতটা আর খুঁজে পেলাম না, খুঁজে পাওয়া গেল আমাদের কাজের মেয়ের ঘর থেকে। তো এভিডেন্স থাকা সত্ত্বেও কেন যেন আমার মনে হচ্ছিল যে এই হাতটা আমার কাজের মেয়ে চুরি করেনি, বরং কেউ তাকে ফাঁসাতে চাচ্ছে। তাই আমি আমার কাজের মেয়েকে কোনো প্রকার শাস্তি দিইনি। এটা দেখে আমার লোকজন তো অবাক হয়ে গেছিল। কারণ এই নতুন কাজের মেয়েটা মাত্র ১ মাস আগে আমার বাড়িতে কাজ শুরু করে। কিন্তু সে সময় আমরা আর কিছু বলিনি। কিন্তু পরক্ষণে আমি আমার ছোট ছেলেকে কারো সাথে কথা বলতে শুনলাম যে সে বলছে যে এই নতুন কাজের মেয়েটা আমার খুব ঝামেলা করছে। বাবা যাতে আমাকে এই মেয়েকে বাড়ি থেকে বাইর করে দেয়, এজন্য সে ওই মায়ের নেকলেসটা তার কাজের মেয়ের ট্রাঙ্কের মধ্যে ঢুকায় রেখে আসছে। এই যে আগে থেকেই জেনে গেল পেশেন্ট, হ্যাঁ? এটাকে আমরা কিন্তু ইনটিউটিভ আমরা নিতে পারি। এটা আমরা এই রুব্রিক্সটা নিতে পারি। ঠিক আছে? তো এই ক্লিয়ারিভয়েন্স, প্রফেসিং, হ্যাঁ, ইনটিউটিভ এই ৩ টার মধ্যে পার্থক্য কি তাইলে হলো?
ক্লিয়ারিভয়েন্সে হচ্ছে পেশেন্ট নিজে থেকেই ফিউচারের ভিশন বা ইমেজ দেখতে পান, ভবিষ্যৎ দেখার ক্ষমতা পেশেন্টের মধ্যে বিদ্যমান থাকে। আর প্রফেসিং এর মধ্যে কি, প্রফেসিং এর মধ্যে পেশেন্ট গড, কোনো একটা ডিভাইন ফোর্স, কোন একটা পাওয়ার তাকে তথ্য দেয়, সেই তথ্য বা মেসেজের ভিত্তিতে তিনি ভবিষ্যৎবাণী করে। আর ইনটিউটিভ কি করে, পেশেন্ট কোনো কথা সত্যতা বা লুকিয়ে রাখার গোপন কথা আপনি আপনি জানতে পারে। তবে ট্রুথ কিভাবে জানা গেল বা কেন এরকম অনুভূতি হলো, এই বিষয়ে পেশেন্ট সেরকম কোনো মানে এভিডেন্স বা রিজনেবল এক্সপ্লেনেশন তার কাছে থাকে না, কিন্তু সে জেনে ফেলে। তো ইনটিউশন হচ্ছে রাইট বনাম রং এর ডিসিশনে হয় এবং ট্রুথ বনাম লাইস এর পার্থক্য করতে পারার অ্যাবিলিটি থেকে হয়, এবং কোনো প্রকার প্রুফ ছাড়াই সঠিক বা সত্য কথাটা চিনতে পারার ক্ষমতা তার মধ্যে থাকে। আমি সেদিন কিছুটা ব্যাখ্যা করেছিলাম আমার মনে হয়। হ্যাঁ, তো এই পর্যন্তই রাখছি।